এনবি ইনফোর তরফ থেকে আপনাকে স্বাগত জানানো হচ্ছে। প্রথমে বলি যদিও আপনার মানে আপনি সময় খুবই কম পেয়েছেন বিধায়ক হিসেবে, তবে মানে কি কি কাজ আপনি করেছেন বলে আপনার মনে হয় যেটা ভোটারদের আরো প্রভাবিত করবে বা আরো অ্যাট্রাক্ট করবে আপনার দিকে, যে মানে ফিউচারে এই ইলেকশনে আপনাকে আবার জেতাবে? প্রথমেই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যে দিয়ে শুরু হলো, খুব কম সময় পেয়েছি। আমাদের 21 থেকে 26-এ আমাদের ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রে আমরা 2জন এমএলএ পেয়েছি। আমার আগে যিনি ছিলেন তিনি 2.5 বছর থাকার পরে হঠাৎ তিনি স্বর্গীয় হয়ে যান। তারপরে আমি উপনির্বাচনে জিতে আসি। তো যদি তুল্যমূল্য করা যায়, উনি অন্য দলের ছিলেন, বিজেপি দলের থেকে ছিলেন। আমরা সেই 2.5 বছরে যদি খতিয়ান দেখি তাহলে আমাদের ধূপগুড়িতে তাহলে সেটা কিন্তু প্রায় জিরো। আমার 2.5 বছরে যেটা আমি করতে পারলাম, আমি এখন পর্যন্ত প্রায় 115 কোটি টাকার কাজ আমি আনতে পেরেছি বিভিন্ন দপ্তর থেকে, আমার এমএলএ ল্যাডের ফান্ড ছাড়াও। যেমন আমাদের দুটো সবচেয়ে বড় ফান্ড যেটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে আমাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতাল এবং আমাদের বানারহাটি গ্রামীণ হাসপাতাল, যেটা নাকি প্রাথমিক হাসপাতাল ছিল সেটা গ্রামীণে উন্নীত করা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এই দুটোতেই আমাদের 60 কোটি টাকার কাজ চলছে। এছাড়া নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমি 39 কোটি টাকার কাজ নিয়ে এসেছি এবং সেগুলো আমাদের বানারহাট ব্লক এবং আমার ধূপগুড়ি ব্লকের মধ্যে সে কাজগুলো হয়েছে, ইনক্লুডিং ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি। এছাড়া বিসিডাব্লিউ আমাদের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, যার মন্ত্রী মহোদয় আছেন আমাদের বুলু চিকবরাই, তার ডিপার্টমেন্ট থেকেও অনেক টাকার কাজ এখানে আমাদের বানারহাট ব্লকে করানো হয়েছে। যেহেতু এটা ট্রাইবেল এরিয়া, সেহেতু অনেক মানে কয়েক কোটি টাকার কাজ এখানে করা হয়েছে। বিভিন্ন রাস্তা হয়েছে, বক্স হয়েছে, কালভার্ট হয়েছে, হ্যাঁ। এবং এছাড়া এই ডেভেলপমেন্টের কাজ ছাড়াও আমরা যেটা সাকসেস পেয়েছি বানারহাট ব্লকে, সেটা ডেভেলপমেন্টের মধ্যে একটা শীতলা মন্দির আমাদের রয়েছে, সেখানে গেস্ট হাউস হচ্ছে, কাজ চলছে, সেটা আপনারা সবাই জানেন। এছাড়া আমাদের যে ফায়ার স্টেশন, যেটা নাকি খুব খুব প্রয়োজন ছিল আমাদের বানারহাটে, কেননা বানারহাট এমন একটা জায়গা যে তার থেকে ধূপগুড়ি অনেকটা দূরত্ব রয়েছে, আবার ওখান থেকে বীরপাড়া অনেক দূরত্ব রয়েছে, মালবাজার অনেক দূরত্ব রয়েছে। হঠাৎ আগুন লাগলে পরে সেখানে কোনো ফায়ার স্টেশন ছিল না, সেটা আমরা তদবির করে সেটা স্যাংশনও হয়ে গেছে এবং সেখানে জায়গা সিলেক্ট হয়ে গেছে, সবকিছু আমরা এনওসি পেয়ে গেছি, কিন্তু ভোটের জন্য কাজটা বন্ধ হয়ে আছে। ভোটের পরেই সে কাজগুলো শুরু হবে। এছাড়া আমাদের যেগুলো বস্তি এলাকা রয়েছে, বস্তি এলাকাগুলোতে নদী বা জলঢাকা নদী, ডুডুয়া নদী, গিলান্ডি নদী, এরকম নদী আর ছোট ছোট নদীগুলোতে হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন অঞ্চলে সেটা কানেক্টিং ব্রিজ, আমার আমলে 4টা কানেক্টিং ব্রিজ হয়েছে, সেখানে 6 কোটি টাকা ব্যয়, 9 কোটি টাকা ব্যয়, এক একটা ব্রিজে 3 কোটি টাকা করে। তো এইভাবে অনেক ডেভেলপমেন্টাল কাজ আমি এই 2.5 বছরে আমাকে ধূপগুড়ির যে যারা রয়েছেন, ধূপগুড়ির মানুষ, তারা আমাকে আশীর্বাদ করেছেন এবং আমি চেষ্টা করেছি সেই মানুষের তাদের আশা আকাঙ্ক্ষাকে অনেকটা পূরণ করবার। বিশেষত আপনার বিধানসভার বেশ কিছুটা অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান। তো আপনার সরকার চা বাগিচার জন্য উল্লেখযোগ্য কি কাজ করেছেন বা আগামী ইলেকশনে যদি জেতে তাহলে কি করতে চান আপনারা, যাতে মানুষের ডেভেলপমেন্ট আরো হয় বা যে সুযোগ সুবিধা যেগুলো পাচ্ছে না সেগুলো যাতে পায়? প্রথমেই যেটা চা বাগানের জন্য যে কাজটা আর কি আমাদের সরকার করেছে এসেই, সেটা হচ্ছে চা শ্রমিকদের যে মজুরিটা সেটা খুব কম ছিল, সেটা বাড়িয়ে দিয়ে 250 টাকা করেছে। এবং পরবর্তীকালে আমাদের যে সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের দলের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এটি আশ্বাস দিয়েছেন যে আমাদের নতুন সরকার গড়লে পরে এই যে মজুরিটা সেটা আরো বাড়ানোর জন্য তিনি চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আমরা একটা আইন নিয়ে এসেছি যে যদি কোনো চা বাগানের মালিক তারা যদি বিনা নোটিশে চলে যায় এবং তাদের একটা নির্দিষ্ট দিন দেওয়া গেছে, সে সময়ের মধ্যকালে যদি তারা চা বাগান না খুলে, তাহলে সেটা গভর্নমেন্ট আন্ডারটেক করে নেবে। নেওয়ার পরে গভর্নমেন্ট সেটা অন্য চা মালিককেও দিতে পারে বা গভর্নমেন্ট নিজের ইনিশিয়েটিভে সেটা চালাতে পারে। এছাড়া আমাদের চা বাগানের শ্রমিকদের জন্য জয় জোহার একটা পেনশন প্রকল্প করা হয়েছে, চা সুন্দরী করা হয়েছে, অনেক ভালো ভালো ঘর করা হয়েছে। কিন্তু আমরা জানি আমাদের বস্তি এলাকার মানুষ, আমরা সহজে সেই ধরনের ঘরে আমরা যেতে রাজি নই, কিন্তু সবাই ঘরটা নিয়েছে এবং ভবিষ্যতে ধীরে ধীরে তাদের কনভিন্স করালে পরে তারা একটা ক্লাস্টার ওয়েতে যেটা করা হয়েছে সেখানে তারা যাবে। এছাড়া চা বাগানে যে মায়েরা যে বাচ্চা নিয়ে তারা চা পাতা তুলতে যান, সে বাচ্চাদের রাখার জন্য ক্রেশ সেটা করা হয়েছে অনেকগুলো। তারপরে ছোট ছোট যে স্বাস্থ্য কেন্দ্র আর কি, হেলথ সেন্টার, সেটাও মানে
করা হচ্ছে এইভাবে, এবং পাট্টা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যে মানে আমাদের কথাই বলে না যে পরের জায়গা পরের জমি, ঘর বাঁধিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কিন্তু আমাদের সরকার মমতা দিদি তাদের ঘরের মালিক করে পাট্টা দিয়ে ঘরের মালিক পর্যন্ত করে দিয়েছেন। এইগুলো সুযোগ সুবিধা করেছেন, এবং ভবিষ্যতে যখন আমরা এছাড়া যেটা সাধারণভাবে হয় লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যে সুবিধাগুলো আমাদের দেওয়া হয়, রেশন, বিনা পয়সায় রেশন থেকে, সেগুলো তো চা বাগানের মধ্যে রয়েছে। এরপরে ভবিষ্যতে আমাদের সরকার গঠন হলে পরে চা বাগান শ্রমিকদের আরো কিভাবে আরো তাদের উন্নয়ন করা যায় এবং আরো ভালো অবস্থায় তাদের রাখা যায় সেই সম্পর্কে সরকার আমাদের সচেতন থাকবে এবং করবে। হ্যাঁ, স্কুল বাস করেছে চা বাগানে, নতুন করে সেটা চালু হয়েছে এবং সেটা মঙ্গলকাটায় থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, শুনেছি যে আপনি একজন গবেষকও আর এবং অধ্যাপকও। তো তাছাড়া এটাও শুনেছি যে আপনি একসময় খুব ভালো ভগবত পাঠ করতেন। তো আপনি কি রাজনীতির আঙ্গনে এসে সেগুলো কি মিস করছেন, নাকি এখনো সেই চর্চার মধ্যে রয়েছেন? না, আমার অবস্থাটা ঠিক হয়েছে। দেখুন, একটা কথা আছে যে এটা আমারই মানে আবিষ্কার করা, আমি সেটা ভাবনা চিন্তা করে বের করেছি। শ্রীকৃষ্ণ যখন তার বাল্য লীলা ছিল, হ্যাঁ, সেটা ব্রজে ছিল, মথুরাতে যখন ছিল আর কি, তখন কিন্তু সে খুব সুন্দর বাঁশি বাজাতো। কিন্তু যেদিন থেকে তিনি রাজনীতিতে নামলেন, অর্থাৎ কংসের বিরুদ্ধে তিনি যখন সমগ্র ভারতবর্ষের বাকি অংশকে একজোট করাবার শুরু করলেন এবং যার পরিণতি শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের যুদ্ধে হলো, সে সময় পর্যন্ত কিন্তু কৃষ্ণ বাঁশি বাজাতে পারে না। তো পলিটিক্সটা এমন এক জিনিস, আমি পড়াশোনা আমার খুব ভালোবাসি, এখনো আমার টানি, কিন্তু সময় অভাবে আমি তেমনটা পড়াশোনা করতে পারি না। তবুও আমার যেমন ডেলি নিউজ পেপার পড়া, দেশ পত্রিকা পড়া, এটা আমি কন্টিনিউ করি এবং একটু সময় পেলেই আমি পড়াশোনা করি। এবং রিসেন্টলি যেমন মহাভারতের ব্যাখ্যা একটা বই ডক্টর দীপক মিত্র টাইটেলটা আমি ভুলে গেলাম, হ্যাঁ, তার একটা বই আমি বর্তমানে পড়ছি, খুব ভালো বই। ধর্মীয় গ্রন্থ পড়তে আমার খুব ভালো লাগে। এ পর্যন্ত আমি মাঝে সময় পেলেই উপনিষদ দেখি। গীতা আমি কয়েকবার পাঠ করেছি, গীতা, ভাগবত। কেন এগুলো টানে? ভারতবর্ষে আমাদের যদি সংস্কৃতিকে জানতে হয়, আমাদের ভারতবর্ষকে যদি জানতে হয়, তাহলে এই যেগুলো প্রাচীন গ্রন্থ রয়েছে সেগুলো পাঠ, এবং পরবর্তীকালে যখন মুসলিম শাসকরা এসেছিলেন কিভাবে আমাদের ইন্দো ইসলামিক যে কালচারটা মিলেমিশে একাকার হয়ে গেল। আগে সব সুন্দর পাঠান মুঘল এক দেহে হলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। যে এই যে আমাদের এই যে দেশ, যেটা মানে ইউনিটি ডাইভার্সিটি, হ্যাঁ, যে এত সুন্দর একটি দেশ, তার সম্পর্কে পড়াশোনা করা, আর সেটা বারবার আমাকে টানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।